অনেক বছর আগে নদীর ধারে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম কদমতলা। চারিদিকে ধানক্ষেত, বাঁশঝাড়, পুকুর আর কাঁচা রাস্তা। দিনের বেলায় গ্রামটি ছিল শান্ত আর সুন্দর, কিন্তু সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘরে ফিরে যেত। কারণ গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পুকুরের ধারে দাঁড়িয়েছিল শত বছরের এক বিশাল কদম গাছ। লোকজন বলতো সেই গাছের নিচে একটি পেতনি থাকে। বর্ষার রাতে তাকে নাকি সাদা শাড়ি পরে বসে থাকতে দেখা যায়। কখনো তার কান্নার শব্দ শোনা যায়, আবার কখনো কারো নাম ধরেও সে ডাকতো। গ্রামের মানুষ তাই সূর্য ডোবার পর ওই পথে যেত না। সেই গ্রামেই বাস করত এক যুবক, তার নাম গোকুল। গোকুল ছিল সাহসী আর পরিশ্রমী। সে গ্রামের অন্য ছেলেদের মতো ভূতের গল্পে সহজে বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে সবাই কদমতলার পেতনির গল্প করছিল। আমি নিজের চোখে দেখেছি, সাদা শাড়ি পরে কদম গাছের নিচে দাঁড়িয়েছিল। আমি তো তার কান্নাও শুনেছি। সবাই ভয়ে গম্ভীর হয়ে গেল, কিন্তু গোকুল হেসে বলল, হয়তো কারোর ভুল দেখা, ভূত বলে কিচ্ছু নেই। চায়ের দোকান নিস্তব্ধ হয়ে গেল। বেশি সাহস ভালো নয় রে গোকুল। কয়েকদিন পর বর্ষার এক রাতে গোকুল পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিল। আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি থেমেছে ঠিকই, কিন্তু চারিদিকে কুয়াশা। বাড়ি ফেরার সবচেয়ে ছোট রাস্তা ছিল সেই কদম গাছের পাশ দিয়ে। গোকুল ভাবল, আজ দেখা যাক সত্যি ভূত আছে কিনা। সে পুকুর ঘাটের দিকে এগিয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল কদম গাছের নিচে সত্যি একজন দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা চুল, মাথাটা নিচু। গোকুলের বুক ধক করে উঠল, তার পা যেন থেমে গেল। কিছুক্ষণ পরে সেই মহিলা ধীরে ধীরে মুখ তুলল। বিদ্যুতের আলোয় তার ফ্যাকাশে বিষণ্ণ মুখটা দেখা গেল। কে 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 তুমি? মহিলাটি উত্তর দিল না, শুধু ধীরে ধীরে পুকুরের দিকে তাকালো। তারপর খুব আস্তে বলল, সবাই আমাকে ভুলে গেছে। গোকুলের শরীরটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু মহিলার কণ্ঠে এমন একটা কষ্ট ছিল যে তার পা আর নড়ল না। তুমি কে? আমার নাম ছিল কমলা। অনেক বছর আগে এই গ্রামেই থাকতাম। তারপর হঠাৎ মহিলাটি মিলিয়ে গেল। শুধু বাতাসে ভেসে এলো কান্নার শব্দ। সারা রাত গোকুল ঘুমোতে পারল না। পরদিন সে গ্রামের প্রবীণদের কাছে গেল। আচ্ছা কাকা, কমলা নামে কাউকে চিনতেন? প্রথমে সবাই চুপ করে রইল। তারপর গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ নীলমাধব দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই নাম বহু বছর কেউ উচ্চারণ করেনি। প্রায় 40 বছর আগে কমলা ছিল গ্রামের এক গরিব বিধবা। তার স্বামী ছিল সৎ মানুষ, কিন্তু গ্রামের তৎকালীন জমিদারের গোমস্তা মিথ্যে অভিযোগ তুলে তাকে চোর বলে অপবাদ দেয়। লোকজন সেটা বিশ্বাস করেও ফেলে। একদিন কমলার স্বামীকে মারধর করা হয়। কিছুদিন পর সে মারা যায়। কমলা প্রতিবাদ করেছিল বটে, কিন্তু তার কথা কেউ শোনেনি। তারপর এক ঝড়ের রাতে কমলাও হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ বলেছিল সে গ্রাম ছেড়ে চলে গেছে, কেউ বলেছিল পুকুরে ডুবে মারা গেছে, কিন্তু সত্যিটা কেউই জানে না। সেদিন রাতেই গোকুল আবার কদম গাছের কাছে গেল। মধ্যরাত, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, আর ধীরে ধীরে কমলাকেও দেখা গেল। তুমি কি চাও? আমি প্রতিশোধ চাই না, আমি শুধু চাই সত্যিটা সবাই জানুক। কি সত্যি কমলা? কমলার চোখে জল চলে এলো। আমাকে আর আমার স্বামীকে
অন্যায়ভাবে শেষ করা হয়েছিল। আমার কথা সেদিন কেউ বিশ্বাস করেনি। এরপর কমলা পুকুরের ওপারের একটি ভাঙা জমিদার বাড়ির দিকে আঙুল দেখালো। ওখানেই সব সত্য লুকিয়ে আছে। কথা শেষ হতেই সে অদৃশ্য হয়ে গেল। পরদিন গোকুল কয়েকজন বন্ধুদেরকে নিয়ে জমিদার বাড়িতে গেল। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। দেওয়ালে শ্যাওলা, জানালায় বাদুড়। ভেতরে ঢুকতেই গা ছমছম করে উঠল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা বন্ধ ঘর পেল। ঘরের ভিতর ছিল একটি পুরনো কাঠের সিন্দুক। সিন্দুক খুলতেই বেরিয়ে এলো হলদে হয়ে যাওয়া কিছু কাগজ আর একটি ডায়েরি। ডায়েরিটি ছিল জমিদারের হিসাব রক্ষকের। সেখানে লেখা ছিল এক ভয়ঙ্কর সত্য। গোকুল ডায়েরির ভেতর একটি চিঠি পেল। সেটি খুলে সাবধানে পড়তে শুরু করলো। পড়তে পড়তে যেন বহু বছর আগের এক রাতের ঘটনা তার চোখের সামনে ভেসে উঠল। জমিদার বাড়ির বৈঠকখানা। বাইরে ঝড় বৃষ্টি চলছে। ভেতরে জমিদার রঘুনাথ রায় পায়চারি করছেন। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে গোমস্তা মহেশ্বর। মহেশ্বর, হিসাবের খাতায় এত বড় ঘাটতি এলো কি করে? আমি জানি না জমিদার বাবু। মিথ্যে বলো না। এই জমিদারিতে আমার অগোচরে কিছুই হয় না। টাকাগুলো কোথায় গেল? মহেশ্বর চুপ করে রইল। কিছুক্ষণ পর সে হাঁটু গেড়ে বসে পড়ল। দয়া করুন জমিদার বাবু, ভুল হয়ে গেছে। ঋণের চাপে পড়ে আমি টাকাগুলো নিয়েছিলাম। কি বলছো? তাহলে নির্দোষ কমলার স্বামীকে চোর বললে কেন? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। নিজেকে বাঁচানোর জন্য তার নাম বলে ফেলেছিলাম। গ্রামের মানুষ এখন তাকে চোর বলেই বিশ্বাস করে। সত্যি জানাজানি হলে আমার বিচার নিয়ে প্রশ্ন উঠবে। জমিদারির সম্মানটাও নষ্ট হবে যে। তাহলে তাহলে এখন কি হবে জমিদার মশাই? সত্যিটা চাপা থাকুক। এই কথা যেন আর কেউ না জানতে পারে, বুঝলে? কিন্তু কমলা? তাকে চুপ করিয়ে রাখতে হবে যেভাবেই হোক। কথাগুলো শুনে মহেশ্বর মাথা নিচু করল। বাইরে তখন বজ্রপাতের শব্দ। সেই রাতেই হঠাৎ কমলা নিখোঁজ হয়ে যায়। আর গ্রামের মানুষ কখনো সত্যটা জানতে পারেনি। গোকুলের হাত কাঁপছিল। সে ধীরে ধীরে চিঠিটা ভাঁজ করল। ঘরের ভেতর কেউ কোনো কথা বলছিল না। তাহলে কমলা সত্যিই নির্দোষ ছিল? শুধু কমলা নয়, তার স্বামীও তো নির্দোষ। এত বছর ধরে একটা মিথ্যে গল্পকে সবাই সত্যি বলে বিশ্বাস করেছে। গোকুল সব প্রমাণ গ্রামের মানুষের সামনে নিয়ে এলো। লোকজন স্তব্ধ হয়ে গেল। আমরা বড় অন্যায় করে ফেলেছি। একজন নির্দোষ মানুষের সম্মান কেড়ে নিয়েছিলাম। সেদিন গ্রামের মানুষ মিলে কমলা আর তার স্বামীর স্মরণে পুকুর ঘাটে একটি ছোট স্মৃতিফলক তৈরি করলো। সন্ধ্যায় সেখানে প্রদীপ জ্বালানো হলো। সেই রাতেই গোকুল শেষবারের মতো কদম গাছের কাছে গেল। পূর্ণিমার আলোয় পুকুরটা ঝলমল করছিল। হঠাৎ সে দেখল কমলা দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার মুখে আর দুঃখ নেই, একটি শান্ত হাসি। ধন্যবাদ গোকুল, এতদিন পরে সত্যিটা মানুষ জানলো। এখন আমি শান্তি পাবো। তুমি কি এবার চলে যাবে? হ্যাঁ, কিছু গল্প প্রতিশোধে শেষ হয় না, শেষ হয় সত্য প্রকাশে। কথা শেষ হতেই কমলার চারপাশে এক কোমল আলো ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে সেই আলো আকাশের দিকে উঠে গেল। আর কয়েক মুহূর্তের মধ্যেই সবটাই মিলিয়ে গেল। তারপর থেকে আর কখনো কদম গাছের নিচে কান্নার শব্দ শোনা যায়নি। বর্ষার রাতে কদম গাছের পাতা যখন বাতাসে দুলে ওঠে, তখন গ্রামের বৃদ্ধরা এখনো নতুন প্রজন্মকে শোনায় কদমতলার পেতনির গল্প।